কেউ যদি বলে দুঃখ নেই, তার মতো বোকার কেউ নেই। তো ঠাকুর অনুকূলচন্দ্র এবার এলেন, তিনি কি দিলেন আমাদের? প্রশ্ন করতে হবে, তো আপনাদের নিজেদেরকেও প্রশ্ন করতে হবে যে ঠাকুরের কাছ থেকে নতুন কি পেলাম, হোয়াট ইজ নিউ। ইষ্টবিধি করলেই বা কি হয়, না করলেই বা কি হয়, বন্ধ রাখলেই বা কি হয়, কেমন করে করতে হয়। তো সস্তায়নীর 5টা শর্ত কি, তার মধ্যে আবার তুলনামূলক কোনটা বেস্ট, যেটা না করলেই নয়, অর্থাৎ সস্তায়নীর বোটা কোনটা, সস্তায়নী কত করে করা দরকার, সস্তায়নীর উদ্বৃত্তটা কি করণীয়, বিজ্ঞানের সঙ্গে ধর্মের কি সম্পর্ক। ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্মের কথা বলেছেন, তাতে কি বিজ্ঞানের কথা বলেছেন না অবৈজ্ঞানিক কথা বলেছেন? এই বিবাহ ব্যাপারটা কি এত ইম্পর্ট্যান্ট কেন? নেহাত প্রয়োজন না হলে মোবাইল ব্যবহার, দেখুন মোবাইলের আওয়াজটাই না একটা কনসেন্ট্রেশন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। শ্রদ্ধেয় শ্রী সঞ্জিত কুমার মজুমদার এবং শ্রদ্ধেয় শ্রী সম্পদ বন্দ্যোপাধ্যায়, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্বলন করলেন শ্রদ্ধেয় সঞ্জিত কুমার মজুমদার এবং শ্রদ্ধেয় সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায়। আমাদের এই মুহূর্তে যেটাকে বলা হয় বিজনেস সেশন, মানে মূল আলোচ্য বিষয় নিয়ে যে অধিবেশনগুলি হবে, তারই শুরুর দিকে আমরা পৌঁছে গিয়েছি। প্রথম অধিবেশন ঋত্বিক আন্দোলনের ইতিহাস, ঋত্বিকের দায়িত্ব এবং ঋত্বিক সদাচার। এ বিষয়ে উপস্থাপক প্রীতিগোপাল দত্তরায়। তারপর দ্বিতীয় অধিবেশন, আচ্ছা এই যে প্রথম অধিবেশন সেটা সময় দেওয়া আছে 11:30 থেকে 12:30, প্রত্যেকটা অধিবেশনই 1 ঘন্টার। দ্বিতীয় অধিবেশন 12:30 থেকে 1:30, দীক্ষা সঞ্চারণার পদ্ধতি। উপস্থাপক শ্রী লক্ষণকান্ত সি। তারপর আনন্দবাজার, দুপুর 1:30 থেকে 3টে। তৃতীয় অধিবেশন বিকেল 3:30 থেকে 4:30, দীক্ষা পরবর্তী অনুচলন। এর আগে আমরা দীক্ষা সঞ্চারণার পদ্ধতি এ বিষয়ে অধিবেশন হয়েছে। এর পরে তৃতীয় অধিবেশনে দীক্ষা পরবর্তী অনুচলন, সৎসঙ্গ অধিবেশন পরিচালনা ইত্যাদি ঋত্বিক কৃত্য। এই অধিবেশনেও উপস্থাপক শ্রী লক্ষণকান্ত সি। এইটুকু আপাতত থাক, তারপরে তো আরও আছে, আপনাদের কাছেও অনুষ্ঠান সূচি দেওয়া আছে। এই অনুষ্ঠানে এবার স্বাগত ভাষণ এবং এই শিবিরের লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা উপস্থাপনের জন্য আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় অমলেন্দু চট্টোপাধ্যায় মহোদয়কে। জয়গুরু। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন শ্রদ্ধেয় পার্ষদ প্রতিনিধি শ্রী সঞ্জিত কুমার মজুমদার দা, আমাদের উপস্থিত আছেন শ্রী সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় দা, এবং আপনারা আমার সামনে যারা আছেন অনেকেই বর্ষিয়ান এবং অনেকেই ঋত্বিক, কেউ হয়তো অর্ধৈর্য অথবা কেউ যাজক অথবা কর্মী। আজকে আপনাদের সবাইকে
আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। এই ইনক্লিমেন্ট ওয়েদার সত্ত্বেও আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং যেভাবে এখানে সমবেত হয়েছেন দূর দূরান্ত থেকে, এজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রত্যেককে। এবং যারা লোকাল হয়তো তারা চলে আসবেন, একটু টাইম নিচ্ছেন। তো আজকের যে অনুষ্ঠান আজকে এবং কালকে 2 দিন ব্যাপী হবে, তার একটি গভীর তাৎপর্য আছে বলে আমি মনে করি। কারণ আপনারা হয়তো জানেন কি না জানি না, ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ম্যাট্রিক পরীক্ষার সিলেবাসকে কত বছরের মধ্যে সংক্ষিপ্ত করেছিলেন বলুন তো? জানেন? 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে ম্যাট্রিক পাসকে তিনি করাতে চেয়েছেন। হি ডিড ইট। তিনি এটা বাস্তবে করেছেন। বহু মানুষ ওই তপবন বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেছে। নট দ্যাট ইট ওয়াজ হিজ অ্যাডভাইস, এটা তার উপদেশ ছিল তা নয়। হি ইমপ্লিমেন্টেড ইট ইন রিয়ালিটি। তিনি বাস্তবে এটাকে বাস্তবায়িত করেছেন। আপনারা এটা কি জানেন যে ঋত্বিকতার জন্য কত বছরের কোর্স করতে বলেছিলেন ঠাকুর? জানা আছে? 4 বছর। একটু ভাবার চেষ্টা করুন, জাস্ট থিঙ্ক এ লিটল। যেখানে ম্যাট্রিক পাস, যেখানে আমরা যেটা জানি 10 বছরের কোর্স, সেটাকে ঠাকুর 3 বছরে কনডেন্সড করেছিলেন। হোয়ারঅ্যাজ ঋত্বিকতার জন্য, যোগ্যতা অর্জনের জন্য 4 বছরের কোর্স, এটা আলোচনার প্রসঙ্গে আছে এবং বহু সাবজেক্ট পড়তে হবে। কিন্তু আমাদের জানি না দুর্ভাগ্য না সৌভাগ্য, আমরা অনেকেই ঋত্বিকের পাঞ্জা পেয়েছি বা অন্যান্য পাঞ্জা পেয়েছি, কিন্তু ঠাকুরের যে সামগ্রিক জীবন দর্শন, যার জন্য তার এখানে আসা, তার ছিটেফোঁটাও একটা অ্যাটলিস্ট প্রায় প্রিলিমিনারি আইডিয়া, একটা সংক্ষিপ্ত ধারণাও হয়তো আমাদের অনেকের নেই। কারণ লক্ষ্য করে দেখুন, যদি আপনাদেরকে যে কেউ বলে বুদ্ধদেব যে এসেছিলেন, বুদ্ধদেবের বক্তব্য কী ছিল? বক্তব্য ছিল ঠিক 4টে। এক হচ্ছে তিনি বলছেন দুঃখ আছে, 2 হচ্ছে দুঃখের কারণ আছে, 3 হচ্ছে চাইলে দুঃখকে এড়িয়ে যাওয়া যায়, আর 4 হচ্ছে নির্বাণ লাভ অর্থাৎ এনলাইটেনমেন্ট সম্ভব, নাথিং ইম্পসিবল। এইটা বুদ্ধদেব বলে গেছেন এবং তার জন্য তিনি কিছু ব্যবস্থাপত্র করেছেন, যাকে বলে অষ্টাঙ্গ মার্গ। সত্য কথা বলা বা নানা ধরনের তিনি বলে গেছেন, যেটাকে আমরা বলি বুদ্ধ ধর্ম। যদিও আমরা ঠাকুরের মতে এটাকে ধর্ম বলি না, বুদ্ধ মত, কিন্তু ইংরেজিতে বলে বুদ্ধিজম। এটা আছে। এবং তার এই যে ফিলোসফি, তার যে দর্শন, এটা কিন্তু ফুলপ্রুফ, একেবারে ফুলপ্রুফ। তা না হলে তিনি পুরুষোত্তম হতে পারতেন না। মনে রাখবেন, একমাত্র পুরুষোত্তমের দর্শন হচ্ছে ফুলপ্রুফ, স্বয়ং সম্পূর্ণ। তো এবার যে ঠাকুর অনুকূলচন্দ্র এলেন, তার দর্শনটা কি? তিনিও তো দুঃখ দূর করতেই এসেছেন। কেউ যদি বলে দুঃখ নেই, তার মতো বোকার কেউ নেই। হি ইজ এ ফুলিশ পারসন, ইগনোরেন্ট, জানে না। দুঃখ আছে, আর দুঃখকে দূর করাটাই হচ্ছে পুরুষোত্তমের কাজ। তো ঠাকুর অনুকূলচন্দ্র এবার এলেন, তিনি কি দিলেন আমাদের? প্রশ্ন করতে হবে, তো আপনাদের নিজেদেরকেও প্রশ্ন করতে হবে যে ঠাকুরের কাছ থেকে নতুন কি পেলাম? হোয়াট ইজ নিউ? এই নিউ হচ্ছে কি, আপনারা অনেকেই জানেন, যেটা হচ্ছে ওই যে ঠাকুরের পঞ্চনীতি, যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তায়নী, সদাচার। এই 5টা নীতি তিনি দিলেন। কিন্তু শুধুই কি তাই? তিনি আমাদেরকে নাম ধ্যান করতে বললেন। যজন, যেটা যজনের মধ্যেই পড়ে। এখন নাম ধ্যানটা করবো কেমন করে? প্রসিডিওরটা কি? পদ্ধতিটা কি? বা যাজন, মানুষকে বলবো কি করে?
আমরা বেশিরভাগ ক্ষেত্রে লোকের কাছে যাজন করতে গিয়ে ঠাকুরের কথাই গাজন করে ফেলি। ঠাকুর বারবার বলছেন দীক্ষা দেওয়ার জন্য কাউকে ঝুলোঝুলি করতে নেই, দ্যাট ইজ ব্যাড এনাফ। এরপরে দেখুন ইষ্টভৃতি। ইষ্টভৃতিটা ঠাকুর বাধ্যতামূলকভাবে কেন চালু করলেন? অন্যান্য ধর্মীয় যে সংগঠন সেখানেও কিন্তু ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার এই প্রণামী বলুন বা প্রণামী জাতীয় নাম দিয়ে ইষ্টভৃতি বলুন, এগুলো আছেই। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র এটাকে কম্পালসারি করলেন কেন? ইষ্টভৃতি করলেই বা কি হয়, না করলেই বা কি হয়, বন্ধ রাখলেই বা কি হয়, কেমন করে করতে হয়, এই সামগ্রিক আলোচনা। তারপরে ধরুন সস্তয়নী, এটা কিন্তু একটা ব্রত বিশেষ, এটা হচ্ছে ভালো থাকার উপায়। তার আবার কতগুলো সাবডিভিশন আছে, আপনারা জানেন অনেকেই। সস্তয়নী ব্রতের যে সাবডিভিশন, 5টা যে শর্ত, তো সস্তয়নীর 5টা শর্ত কি? তার মধ্যে আবার তুলনামূলক কোনটা বেস্ট, যেটা না করলেই নয়, অর্থাৎ সস্তয়নীর বোটা কোনটা, সস্তয়নী কত করে করা দরকার, সস্তয়নীর উদ্বৃত্তটা কি করণীয়, এটা নিয়ে। আর কি, আরেকটি হচ্ছে সদাচার। সদাচার আপনারা জানেন 3 ধরনের হয়, একটা শারীরিক, একটা মানসিক এবং একটা আধ্যাত্মিক। এই 3 ধরনের সদাচার সম্পর্কে ঠাকুর কি বলছেন এবং অন্যান্য মহাপুরুষেরই বা কি বলছেন, বা অবতার পুরুষেরা। এরপরে আসছে আপনার ধরুন বিজ্ঞান। বিজ্ঞানের সঙ্গে ধর্মের কি সম্পর্ক? ঠাকুর অনুকূলচন্দ্র যে ধর্মের কথা বলেছেন তাতে কি বিজ্ঞানের কথা বলেছেন না অবৈজ্ঞানিক কথা বলেছেন? যদি বলে থাকেন সেটাও আমাদের বুঝতে হবে, যদি না বলে থাকেন সেই খামতিটুকু আমাদের বুঝতে হবে। এগুলো আমাদের একটা ডিটেলস আলোচনা করার প্রয়োজন আছে। যে জন্য ধর্ম এবং বিজ্ঞান দেখবেন লেখা আছে, আপনাদের এতেও দেওয়া আছে, যেটাকে বলে আমাদের প্রোগ্রাম, সেখানেও দেওয়া আছে ধর্ম এবং বিজ্ঞান। ঠাকুরের কথাগুলো, তার বক্তব্যগুলো যে বিজ্ঞানসম্মত, টোটালি সায়েন্টিফিক, বেসড অন সায়েন্টিফিক প্রিন্সিপল, সেটা শুধু বললে হবে না, প্রমাণ করতে হবে। আপনারা যারা আছেন, মানুষজন যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কেন ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেব বা কেনই বা তাকে অবতার পুরুষ বলে মানব, তিনি কি এমন কিছু দিয়ে গেছেন যেটা বিজ্ঞানসম্মত? কারণ আজকের দিন হচ্ছে বিজ্ঞানের দিন, অস্বীকার করার জায়গা নেই। এইগুলো নিয়ে আমাদের আলোচনা। তারপরে কি আসছে বর্ণাশ্রম। ঠাকুর অনুকূলচন্দ্রকেই দেখলাম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পরে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, 4th অধ্যায়ে সেখানে বলছেন গুণ এবং কর্মের ভিত্তিতে আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি। তারপরে দেখবেন বর্ণ নিয়ে এত ডিটেলসে কেউ বলেননি। এমনকি অনেকে ভুল করে বলে বুদ্ধদেব নাকি বর্ণাশ্রম মানতেন না, যদিও এটা ভুল ধারণা। একমাত্র ঠাকুর অনুকূলচন্দ্র এটা আমাদের বুঝিয়ে দিলেন যে নো, বুদ্ধদেব বর্ণাশ্রম মানতেন, কিন্তু অত ডিটেলসে তো আসেনি। মানে অন্য ক্ষেত্রে বলছি, মানে আফটার কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কে এসছে? রামচন্দ্র। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখলাম বর্ণাশ্রমটাকে এত ডিটেলস বলতে, কিন্তু তারপরে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, এদের ক্ষেত্রে কিন্তু এতটা, এমনকি রামকৃষ্ণদেব, তাদের ক্ষেত্রেও এই বর্ণাশ্রম নিয়ে এতটা এমফ্যাসিস বা এত গুরুত্ব আমরা দেখিনি। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র গুরুত্ব দিলেন। প্রশ্ন হচ্ছে কেন দিলেন, এর সায়েন্সটা কি? এগুলো অর্থাৎ বর্ণাশ্রম নিয়ে বক্তব্য। এরপরে দশবিধ সংস্কার ঠাকুর যেটি অত্যন্ত গুরুত্ব দিয়েছে, জন্মানো থেকে শুরু করে আপ টু ডেথ, মানে ফ্রম বার্থ টু ডেথ, এই যে একটা ডিটেল পথ পরিক্রমা, তার মধ্যে কিছু সংস্কার আছে। সেই সংস্কারগুলো শুধুমাত্র কোনো বুজরুকি নীতির উপর প্রতিষ্ঠিত নয়, এগুলো সবের পিছনেই বিজ্ঞান রয়েছে। তাই দশবিধ সংস্কার, এগুলো নিয়ে আমাদের জানা দরকার। বিবাহ,
বিবাহ নিয়ে দেখুন, আমরা লক্ষ্য করে দেখছি বিবাহের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে মানে ভগবান শ্রীকৃষ্ণের পরে আপনারা লক্ষ্য করে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিবাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তার কোনো স্ত্রী বিপ্র নন, এটা আপনাদের জেনে রাখা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ নিজে কি ক্ষত্রিয়, তিনি কিন্তু কোনো স্ত্রীকে কোনো বিপ্রকন্যাকে বিবাহ করেননি। লক্ষ্য করে দেখুন তারা কিভাবে বর্ণাশ্রমটাকে মানতেন। এই যে রুক্মিণী বা সত্যভামা, তার যে দুই স্ত্রী, তারা দুজনেই ক্ষত্রিয়। একমাত্র জাম্বুবতী তিনি ক্ষত্রিয় নন, সেক্ষেত্রে অনুলোম অসবর্ণ বিবাহ সেটা তিনিই সৃষ্টি করেছেন। এবং ঠাকুর অনুকূলচন্দ্র এসে এই বিবাহের উপরে অন্তত এখন সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। হি হ্যাজ গিভেন ম্যাক্সিমাম এমফ্যাসিস অন ম্যারেজ রিফর্মস। দেখুন এই বিবাহ ব্যাপারটা কি এত ইম্পর্ট্যান্ট কেন? তার কারণ আজকের দিনে যারা ধরুন সোশ্যাল রিফর্মার, সামাজিক সংস্কারক যারা, বা যারা রাজনীতিবিদ, বা যারা সমাজতত্ত্ববিদ, বা যারা অর্থনীতিবিদ, তারা পাগলের মতো চেষ্টা করছে উন্নত করার জন্য, কিন্তু পসিবলি তারা জানেই না সমস্যাটা কি। তারা আসল সমস্যাটাই জানে না। আপনারা অন্তত অনেকখানি জানেন সমস্যাটা কি। মানুষ নেই, ভালো মানুষ নেই। আমরা লক্ষ্য করতে করি ঠাকুরের অনুষ্ঠানেই খুব কম লোক আসছে, এবং অন্যান্য জায়গাতে আমরা লক্ষ্য করে দেখছি তাই। কেন? কারণ প্রবৃত্তির দ্বারা অভিভূত মানুষের সংখ্যা এখন বেড়ে গেছে। তাহলে তাই ঠাকুর বলছেন এই ইউজেনিক প্রিন্সিপল যদি না মানা যায়, তাহলে যারা সন্তান হবে তারা কেমন হবে? ঠাকুর বলছেন তারা হবে মানে ইন্ডোলেন্ট, অলস প্রকৃতির, কনজুমারিজম অর্থাৎ ভোগবাদী হবে, আইডল হবে। তারা কাজ করবে কম, খাবে বেশি। আজকের দিনে তাই হচ্ছে। সেলফ সেন্টার্ড হবে, স্বার্থপর হবে, আর হয়েছেও তাই। কিন্তু ইউজেনিক প্রিন্সিপল বিবাহের দিক থেকে যদি করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো বিবাহের মাধ্যমে যে সন্তান, একটা সন্তানও যদি হয়, ইভেন ওয়ান সান, সেও কিন্তু লক্ষ ক্ষতিকে রুখে দিতে পারে। আর ইকোনমিক আপলিফটমেন্ট কি ধরুন সোশ্যাল আপলিফটমেন্ট কি পলিটিক্যাল আপলিফটমেন্ট করে আপনি কতটা পারবেন এই দেশের সমস্যার সমাধান করতে? তথাকথিত উদারবাদিতার মানে উদারতার কথা নিয়ে আজকে সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। সুতরাং আসল সমস্যাটা ধরেছেন ঠাকুর অনুকূলচন্দ্র, বিবাহ সংস্কার। এই বিবাহ সংস্কারটা কি, এই নিয়ে ডিটেলস আলোচনা, হ্যাঁ। এবং পরবর্তী কাজে এবং আরেকটা হচ্ছে ঠাকুরের সামগ্রিক জীবন দর্শন, দ্য হোল ফিলসফি অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং তার সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ হিজ ফিলসফি উইথ সায়েন্স। দিস আর সাম অফ দ্য অ্যাসপেক্ট দ্যাট উইল ডিসকাস ইন অ্যাট লেন্থ। এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ আয়িতে আলোচনা করব। এই আলোচনা করার জন্য যারা যোগ্য মানুষ, তাদেরকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তারা আলোচনা করবেন। এবং শুধু আলোচনা পারস্পরিক, অর্থাৎ আমি বলে যাচ্ছি আপনারা শুনে যাবেন, ইটস নট লাইক দ্যাট। এটা ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ আমি বলছি, আপনি শুনছেন, কিন্তু আপনারও কিছু প্রশ্ন থাকতে পারে। ইভেন ইউ মে নো বেটার দেন মি, আপনি হয়তো আমার চেয়েও ভালো জানতে পারেন। আপনি আপনার মতামতকে যাতে এক্সপ্রেস করতে পারেন, প্রকাশ করতে পারেন, সেই ব্যবস্থাও আমরা করেছি, সো দ্যাট ইউ ক্যান এক্সপ্রেস ইউর ওন ওপিনিয়ন্স। আপনার বক্তব্য, আপনার ডেলিভারেশন আপনি এক্সপ্রেস করতে পারবেন। তার জন্য প্রত্যেক আলোচনার শেষে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন রেখেছি। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না। যে আলোচনা হবে যে প্রসঙ্গে, ঠিক সেই প্রসঙ্গে প্রশ্ন করবেন। আর একটি কথা, আপনারা যারা এসেছেন তারা হয়তো সংখ্যায় খুব বেশি নন, মেবি কোয়ান্টিটেটিভলি নট মাচ, কিন্তু এটুকু বুঝি আপনাদের একটা আন্তরিকতা আছে, আপনারা জানতে চান, ইউ ওয়ান্ট টু নো সামথিং।
এই জন্য আমি বলবো এই যে দুদিন ব্যাপী এই যে অধিবেশন, এটা তো কখনো কখনো বিরক্তিকর লাগতে পারে, কারণ আলোচনা তো বেশিক্ষণ তো মানুষের মাথা কাজ করে না। তো সেই জন্য কিন্তু তখন কি করে জানেন, মানুষ সাইড টকিং করে। সাইড টকিং মানে একে অপরের সাথে কথা বলে। আপনারা চিন্তা করুন, তাহলে একজন বক্তা তার বলতে ভালো লাগে? এটা ভেবে দেখবেন, আপনি যদি বক্তা হতেন, আপনার কথার সময় যদি সাইড টকিং করতাম, আপনার ভালো লাগবে? লাগার কথা নয়। আর এটাও ঠিক, ঠাকুরের সব কথাগুলোই যে আপনাদের খুব রসালো লাগবে এমন ভাবারও কারণ নেই। কিন্তু একটু কষ্ট করে, মাত্র 2 দিন কষ্ট করে দাঁতে দাঁত চেপে, যদি ভালো না লাগে তবু একটু বসে দেখুন। অন্তত একটা কাজ করবেন, যেটা অন্যকে সাইড টকিং করবেন না, আর যে সাইড টকিং করছে তাকে নিষেধ করবেন। এই দায়িত্বটাও কিন্তু আপনাদেরই। হয়তো সবসময় ভালো লাগবে না, এবং একই সাথে এটাও আপনাদের কাছে আমার অনুরোধ যে মোবাইল নামক যন্ত্রটি, এটাকে কি বলে জানেন? নেসেসারি ইভিল। ইভিল মানে খারাপ জিনিস, কিন্তু নেসেসারি, দরকার। আজ আর সেটাকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু যথাসম্ভব কম ব্যবহার করবেন। নেহাত প্রয়োজন না হলে মোবাইল ব্যবহার। দেখুন, মোবাইলের আওয়াজটাই না একটা কনসেন্ট্রেশন ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। দি ভেরি নয়েজ অফ মোবাইল ইজ এনাফ টু ব্রেক দ্য কনসেন্ট্রেশন। এগুলো আপনারা চিন্তা করবেন, এবং আপনারা একে অপরের সঙ্গে লক্ষ্য রাখবেন যাতে প্রত্যেকে বক্তব্য শুনতে পান, উপভোগ করেন, এবং পরস্পরকে সহযোগিতা করবেন। তো যাই হোক, আমি উপসংহার পর্বে যে কথাটি আপনাদের বলতে চাই সেটি হচ্ছে এই যে বিভিন্ন দিক, ঠাকুর অনুকূলচন্দ্রের যে জীবন দর্শন, লাইফ ফিলসফি অফ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তার যে ডিফারেন্ট আসপেক্টস, তার যে বিভিন্ন দিক, এই দিকগুলোকে আমরা যতটা পেরেছি আলাদা আলাদা করে ক্লাসিফাই করে, মানে আলাদা আলাদা করে শ্রেণীবদ্ধ করে এটা আমরা রেখেছি, এবং এক্সপার্ট লোক যাদেরকে আমরা মনে করেছি তাদেরকে দিয়ে বক্তব্য রাখাচ্ছি, এবং আপনারা ইন্টারঅ্যাক্টিভ করার সুযোগ পাবেন। এখানেও একটা প্রশ্ন আছে, যখন একজন বক্তা বক্তব্য রাখবেন তখন কিন্তু কোনো প্রশ্ন করবেন না, দয়া করে। তাকে কিন্তু সম্পূর্ণটা বলার সুযোগ দেবেন। তারপরে বক্তব্য শেষ হলে তার বক্তব্যের মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন, শুধু প্রশ্ন নয়, ইভেন ইফ ইউ হ্যাভ সাজেশনস, আপনাদের যদি সাজেশন থাকে তাও দেবেন, নট নেসেসারিলি কোশ্চেন্স। এমনকি যদি কমেন্ট করার থাকে, মন্তব্য করার থাকে, সে মন্তব্যগুলোও করবেন। এবং এখানে আপনারা নির্ভয়ে করতে পারেন, ইউ ক্যান রেজ কোশ্চেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আপনার মানে প্রাণ খুলে করতে পারেন, কারণ আফটার অল এটা চিন্তন শিবির। এখানে আমরা কথাগুলোকে মনন করব, চিন্তা করব, এইভাবে। তো সামগ্রিকভাবে এই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করব। এই আলোচনায় আপনাদের আমরা করেছি, এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে অনেক প্রতিকূলতা আছে, এবং হয়তোবা তার সঙ্গে আমাদের মানে সম্মুখীন হতে হবে নানা ধরনের। তার মধ্যে দেখুন, আজকে বসন্তকাল, তা সত্ত্বেও দেখুন পরিবেশের কি একটা প্রতিকূলতা, তাই না? পরিবেশের প্রতিকূলতাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বা স্টিল কিছু মানুষও কিন্তু আমি দেখলাম এগিয়ে এসেছেন, স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে এসেছেন। তারা বলেছেন আমাদের যে আপনারা করুন, এইটা করুন, আমরা যথাসম্ভব সহযোগিতা করব। এটা বলতে আমার অত্যন্ত আনন্দ লাগছে যে আর্থিক দিক দিয়ে আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। আমাদের কারো কাছ থেকে আর্থিক মানে কোনো সংগঠনের পক্ষ থেকে বা ইভেন আশ্রম থেকে কোনো আর্থিক সহায়তা আমরা চাইনি। তবে হ্যাঁ, আমাদের সামর্থ্য কম, সামর্থ্য যে খুব বেশি তা নয়, কিন্তু এই সীমিত সামর্থ্যের মধ্যেই আমরা যা পেরেছি তার ব্যবস্থা করেছি। খাওয়া দাওয়া, থাকা, যতটা আরাম দেওয়া যায়, যতটা ভালো খাওয়ানো যায়, এদের দিকেও আমরা লক্ষ্য রেখেছি। কারণ বুদ্ধি দিয়ে ভাবতে গেলেও, এই যে ব্রেন মনন করতে গেলেও সেখানেও কিন্তু ফুড চাই, খাবার চাই। তাই সব মিলিয়ে আমরা একটা এই
কর্মযজ্ঞের আয়োজন করেছি। এখন এরকম কথা কখনো কখনো হয়তো এসেছে যে এটা তো ধরুন আমাদের যে আশ্রম, সেই আশ্রমেও করা যেতে পারত। কথাটা ঠিক, এগুলো তো আশ্রমে হওয়ারই কথা এবং হলেই ভালো হয়। কিন্তু যে কোনো কারণেই হোক, ঠিক এই ধরনের কর্মসূচি হতে আমি দেখিনি, যেই জন্য কতিপয় মানুষ, যার মধ্যে প্রধানতম বলে মনে করি শ্রী কার্তিক চন্দ্র বণিক, তিনি একজন ইষ্টপ্রাণ মানুষ, ঠাকুরের কথাকে, ঠাকুরের বক্তব্যকে মানুষের হৃদয়ে প্রথিত করার জন্য যার প্রাণ ছটফট করে, তিনিই কিন্তু প্রথম এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের পিছনে কোনো রকম কোনো আমাদের লক্ষ্য নেই, লক্ষ্য কেবল একটাই, এটা কোনো প্রশাসনিক ব্যাপারও নয়। ইট হ্যাজ গট অ্যাবসলিউটলি নো কানেকশন হোয়াটসোএভার উইথ অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এর কোনো কানেকশন নেই, অ্যাবসলিউটলি নট। ইট ইজ পিওরলি অ্যাকাডেমিক, এটা পুরোপুরি শিক্ষা সম্পর্কিত, ঠাকুরের কথা আলোচনা করা, এর বাইরে আর কোনো পরিধি নেই। এখানে কোনো ইমাজিনেশন নেই, কোনো কোনো ক্রিয়েটেড স্টোরিজ নেই। এটা আমি এই দূরাভাসের মাধ্যমে খুব আওয়াজ করেই বলছি। তো যাই হোক, তবু আমি আশা করব যদি দেখা যায় যে আপনারা এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠানে আগ্রহী, তবে আমার ধারণা এখানে আশ্রমের কর্তৃপক্ষরা আছেন, শ্রদ্ধেয় শ্রী সঞ্জিতদা আছেন, শ্রদ্ধেয় আমাদের সম্পদদা আছেন, এদেরকে আমরা আপনার অনুরোধ করব, যদি এরকম হয়, এরকম অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রে হয়, এবং যদি মনে করেন এই অনুষ্ঠানে কোনো গ্রহণযোগ্যতা আছে, তাহলে সেটা তারা নিশ্চয়ই বাস্তবায়িত করবেন। তো যাই হোক, যদি এই যেমন এসেছেন প্রলয়দা, ভার্চুয়ালি প্রলয়দাই প্রথম এখানে এবারকার উৎসবে এই কথাটা বলেছিলেন। তিনি বলেছিলেন যে শুধুন এমন একটা করুন যেখানে নাম ধ্যানের একটা ব্যবস্থা করা যায়, বা নাম ধ্যান নিয়ে চিন্তন মনন করা যায়। সেই প্রস্তাবটা আমি লুফে নিয়ে বলেছিলাম সর্বসমক্ষে, সেখানে আমাদের সম্পদদাও ছিলেন, শুভজিৎ পালিত ছিল মানে সেক্রেটারি, সেখানে বলেছিলাম এটা অত্যন্ত সুপ্রস্তাব, দেখি আমরা যদি সামগ্রিক জীবন দর্শন নিয়ে একটা আলোচনা চক্রের ব্যবস্থা করতে পারি। এবং সেটাই আজকে বহু অসুবিধা প্রতিকূলতা সত্ত্বেও এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। এ বিষয়ে আপনাদের প্রত্যেকের সবচেয়ে বড় কথা, সর্বাঙ্গীন সহযোগিতা আমরা চাই, কারণ এটা একা একা করা যাবে না। তারপরে এই পরিবেশের পরিস্থিতি, সুতরাং সব মিলিয়ে এই কথাটাই বলতে চাইছি যে এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়ে হ্যাঁ, দয়া করে এটাও বলবো আমরা, আপনারা 2 দিনই উপস্থিত থাকবেন। আমি জানি আপনাদের নানা রকম, বিশেষ করে আজকের দিনে তো টাইম ইজ এ বড় ফ্যাক্টর, ইটস এ ভেরি বিগ ফ্যাক্টর, মানুষের থাকার সময়। কিন্তু তা সত্ত্বেও এখানে থাকার ব্যবস্থাও আমরা করেছি। এই শুধু মন্দির নয়, আরও 2-1 মানুষ তাদের বাড়িতে আপনাদের রাখার সমস্ত ব্যবস্থা করেছে। যদি দেখা যায় মন্দিরে স্থান সংকুলন হচ্ছে না, সেক্ষেত্রে শ্রদ্ধেয় কার্তিকদার একটা পুরো বাড়ি ছেড়ে রেখেছেন, সেখানে 10 থেকে 15 জন থাকতে পারবেন। শ্রদ্ধেয় দীপকদা এই সৎসঙ্গের সেক্রেটারি, তার বাড়িতেও 6-7 জন থাকতে পারবেন। এছাড়াও আমাদের আরও আছে, সুতরাং প্রতিক্রিয়ারা আছে। স্পেস ইজ নো প্রবলেম, স্থানের এবং থাকার ওটা কোনো সমস্যা নয়, এটা আপনাদের বলে রাখছি। ভাববেন যে কোনো অসুবিধা হবে, নো, অ্যাবসলিউটলি নট। তো যাই হোক, আমি আমাদের চলেও এসেছেন শ্রদ্ধেয় প্রলয়দা এবার পরবর্তী তার আলোচনা করবেন। আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি, প্রত্যেকে আপনারা সহযোগিতা করে এবং নিজের অনুষ্ঠান ভেবে এটাকে সাফল্যমণ্ডিত করবেন। ভালো থাকবেন, জয় গুরু।